মাইন্ডস্টোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তো আজকে পদার্থবিদ্যা বিষয় অর্থাৎ ফিজিক্স ক্লাস 12 এর প্রথম ক্লাস শুরু করছি। যেটা সিলেবাসে রয়েছে তোমাদের সেটা হচ্ছে ক্লাস 12 এর অনেকগুলো টপিক রয়েছে। আমি যেটা পড়াবো সেটা হচ্ছে অপটিক্স, যেটা তোমাদের ষষ্ঠ অধ্যায়ে রয়েছে। আর এটা যেটা মার্কস আছে মানে WBCSE মানে পশ্চিমবঙ্গ যে বোর্ড, সে বোর্ড থেকে এর জন্য প্রাপ্ত মার্কস রেখেছে 14 মার্কস। তো আজকে এটাই শুরু করছি। বেসিক্যালি আমরা অপটিক্স বলতে কি বুঝবো, প্রথম যদি আমরা কিছু বলি অপটিক্স, তো অপটিক্স বলতে আমাদের মনের মধ্যে কি জিনিসটা ভেসে ওঠে না, পদার্থবিদ্যার যে শাখায় আলোক জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে পড়ানো হয় বা শেখানো হয় বা আলোচনা করা হয় সেটা হচ্ছে অপটিক্স। অপটিক্সের আরেকটা পার্ট না, মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে আলোক বিজ্ঞান। বাংলাটা যদি আমরা লিখি আলোক বিজ্ঞান। তো তার আগে জানা দরকার যে আলো বলতে আমরা কি বুঝি। আলো বলতে প্রথমে যেটা আমাদের মনে আসে সেটা হচ্ছে আলো একটা রে বা রশ্মি, এটা আমাদের প্রথম মাইন্ডে আসে আলো বলতে। কিন্তু বেসিক্যালি আলোক জিনিসটা বুঝতে গেলে আমাকে তার হিস্ট্রি সম্পর্কে জানতে হবে। হিস্ট্রি বলতে দ্য নেচার অফ লাইট। নেচার অফ লাইটটা কি? ফার্স্ট পয়েন্ট, জাস্ট নেচার অফ লাইট। এটা জাস্ট মানে আলোর হিস্ট্রিটা বলার জন্য বলছি, এটা তেমন কোনো ইম্পর্টেন্ট না, জাস্ট শুনে রাখা। না, প্রথম বিজ্ঞানী নিউটন প্রবাবিলি 1667 একটা তত্ত্ব দিয়েছিল। এটা হচ্ছে বলেছে যে লাইট ইজ এ টিনি পার্টিকেল অফ হেভি স্পিড, অর্থাৎ অতি ক্ষুদ্র কণার একটা তীব্র স্রোত, সেটা হচ্ছে লাইট। এটা দিয়ে তখন নানা আলোর যে ঘটনা সেগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় কিছু কিছু ঘটনা, যেমন ইন্টারফারেন্স অর্থাৎ ব্যতিচার আছে, তোমাদের এগুলো পরে পড়ানো হবে, তো সেগুলো আলোর এই তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যায় না। তখন নতুন ভাবে একটা তত্ত্ব এলো, সেটা হচ্ছে লাইট ইজ এ ওয়েভ, অর্থাৎ আলো হচ্ছে একটা তরঙ্গ। সেটা দিয়ে বাদবাকি আলোর অন্যান্য ঘটনাগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, যেমন পোলারাইজেশন অফ লাইট, ইন্টারফারেন্স অফ লাইট, এগুলো ব্যাখ্যা করা সম্ভব হয়েছে। তারপরে বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দেয়। ম্যাক্সওয়েলের মতে লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট এই বাক্যটা, যে লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ আলো হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ইলেকট্রিক ম্যাগনেটিক দুটোর মধ্যে যে ফিল্ড আছে তার কম্বাইন্ড রূপটা হচ্ছে আলো। এভাবে নানাভাবে অনেক কিছু চলতে থাকে। এটা দিয়ে মোটামুটি এটা লেটেস্ট তত্ত্ব হিসেবে ধরা হয় ম্যাক্সওয়েলের, যে লাইট ইজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। কিন্তু এটা 1900 শতকের প্রথমের দিকে। তারপরেই আলোর আরেকটা জিনিস তৈরি হলো, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। আলোর এটা আরেকটা ঘটনা। এই ঘটনাটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করতে পারল না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ফটো ইলেকট্রিক এফেক্টকে এক্সপ্লেন করতে পারল না, ব্যর্থ হয়ে গেল। তখন ফটো ইলেকট্রিক এফেক্ট যে তৈরি করেছিল আইনস্টাইন বিজ্ঞানী, তো সে একটা কি বললো, যে লাইট ইজ এ কনজিস্ট অফ ফ্রি এনার্জি পার্টিকেল, অর্থাৎ আলো হচ্ছে একটা এনার্জি পার্টিকেল, অর্থাৎ কোয়ান্টা, তার নাম দিয়েছিল কোয়ান্টা এনার্জি পার্টিকেলটা, তার সমষ্টি। এভাবেই তো আইনস্টাইন আবার কি বলেছে, যে লাইট ইজ এ কনজিস্ট অফ, অর্থাৎ সমষ্টি অফ এনার্জি পার্টিকেল। তো এখানে একটা দেখার বিষয় আছে, একভাবে বলছে যে লাইট ইজ এ ওয়েভ, আরেকভাবে বলছে লাইট ইজ এ পার্টিকেল। দুটো কিন্তু আলাদা জিনিস, কিন্তু দুটোই লাইটের ক্ষেত্রে প্রযোজ্য। এই জন্য অনেকে এটাকে বলে থাকে
ইটস ডুয়াল ক্যারেক্টার অফ লাইট, অর্থাৎ আলোর এটা দ্বৈত সত্য। মানে একদিক থেকে যেমন ওয়েভটাও সত্যি, মানে ওয়েভ দিয়েও লাইটকে ব্যাখ্যা করা যায়, অপরদিকে পার্টিকেলের সমষ্টি দিয়েও ব্যাখ্যা করা যায়। ঠিক আছে, এটা জাস্ট কিছুই না, এটা হিস্ট্রি অফ লাইট, যেটা না জানলেই নয়, এটা জাস্ট বলে দিলাম। এরপর সিলেবাসের জিনিস আসি। সিলেবাসে ফার্স্ট পয়েন্ট রিফ্লেকশন, অর্থাৎ প্রতিফলন। রিফ্লেকশন অফ লাইট অর্থাৎ আলোর প্রতিফলন, এটা আমরা সবাই পড়ে এসেছি, ক্লাস 8 বা 10 স্ট্যান্ডার্ডে ছিল সবটাই। তো জাস্ট এখানে জাস্ট রিমাইন্ড করে দিচ্ছি যেহেতু সিলেবাসে রয়েছে। প্রতিফলন কি? প্রতিফলন আর কিছুই না, আমরা সবাই এখানে অবশ্য আমরা লাইটকে একটা রে হিসাবে ব্যবহার করব, রশ্মি, যেটা বেসিক্যালি ওয়েভ। তো প্রতিফলন জিনিসটা কি? যে লাইট কোন একটা মাধ্যমে আসে, কোন একটা বস্তু বা যে কোনো মাধ্যমে আসে, সেখান থেকে জাস্ট রিফ্লেক্ট হয়, অর্থাৎ প্রতিফলিত হয়ে আবার অন্য জায়গায় ফিরে যায়। আলোর এই ঘটনাটাই হচ্ছে মেন প্রতিফলন, যার মাধ্যমে কিন্তু আমরা সব জিনিসকে দেখতে পাই। আমরা যে এই চকটাকেও যে দেখছি, বেসিক্যালি এখানে কি হচ্ছে, সূর্যের আলো এখানে এসে পড়ছে, তারপর এখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমার চোখে আসছে, রিফ্লেক্ট হয়, তাই জন্য আমরা জিনিসটাকে দেখতে পাচ্ছি। তাহলে কি, যে প্রতিফলনের জন্যই আমরা কোন জিনিসকে দেখতে পাই। এবার এবারে নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র, ল অফ রিফ্লেকশন। ল অফ রিফ্লেকশন আসার আগে এই জিনিসটা বলছি, এটা আমরা ধরলাম একটা প্লেন মিরর, যেখানে একটা বিন্দুতে ও বিন্দুতে আলোক রশ্মি এসে আসছে, মিররে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে আবার ফিরে গিয়েছে। তো এই যে মাধ্যম, এটাকে আমরা বলছি বিভেদ তল, বা একরকম ভাবে বলছি প্রতিফলক তল। তাহলে এখানে প্রতিফলক তলটা কি? প্রতিফলক তলটা হচ্ছে m and m ড্যাশ, এখানে প্রতিফলিত হচ্ছে আলো, তাই এটা হচ্ছে প্রতিফলক তল। এ ও এ রশ্মিটা হচ্ছে কি, এ রশ্মিটা এখানে এসে পড়ছে প্রতিফলক তলে, তাহলে এ ও রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি। এটা আপতিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি প্রতিফলক তলে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে ফিরে গিয়েছে কোন পথে? ওবি, এই পথে ফিরে গিয়েছে। তাহলে এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার এই যে বিন্দু ও বিন্দুটাকে বলা হচ্ছে আপতন বিন্দু। যেহেতু ও বিন্দুতেই এ ও রশ্মিটা এসে পড়েছে, অর্থাৎ আপতিত হয়েছে, তাই ও বিন্দুকে বলা হয় আপতন বিন্দু। প্রতিফলনের সূত্রের জন্য এই চারটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রতিফলক তল, যেটা হচ্ছে m m ড্যাশ, তারপর হচ্ছে আপতিত রশ্মি, মানে যে রশ্মিটা আপতন হচ্ছে বা আসছে, এ ও, প্রতিফলিত রশ্মি, প্রতিফলক তল থেকে যে রশ্মিটা ফিরে গিয়েছে প্রতিফলিত হয়ে, ও বি, আর আপতন বিন্দু যেটা হচ্ছে ও।
কারণ প্রতিফলনের সূত্র এই চারটা জিনিসের উপর নির্ভর করছে। ফার্স্ট সূত্র বলছে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এখানে অঙ্কিত অবিলম্ব হচ্ছে NO, অর্থাৎ ও বিন্দু থেকে ধরে আমরা যদি একটা লম্ব কল্পনা করি যেটা হচ্ছে ON, সেটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। তাহলে প্রথম সূত্রটা কি হলো? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব এক সমতলে থাকে। এক সমতলে থাকার ব্যাপারটা আমি বোঝাচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। এটা যদি আপতিত রশ্মি হয় আর এটা যদি প্রতিফলিত রশ্মি হয়, এটা যদি অঙ্কিত বিলম্ব হয়, এক সমতলে থাকে, অর্থাৎ এর ভাবে থাকে। সমতল মানে এই মিলস এরকম, ঠিক আছে? এটা প্রথম সূত্র গেল। আর দ্বিতীয় সূত্র বলছে আপাতন কোণ আর প্রতিফলন কোণ পরস্পর সমান। আপতন কোণটা কি না, আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে আপতন কোণ। অর্থাৎ এক্ষেত্রে আপতন কোণ কি I, কারণ এটা আপতিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে I কোণ করছে, তাহলে এটা আপতন কোণ I। আর প্রতিফলিত রশ্মি অঙ্কিত অবিলম্বের সাথে আপতন বিন্দুতে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিফলন কোণ, তাহলে এক্ষেত্রে প্রতিফলন কোণ কি R। অর্থাৎ যদি আমরা লিখি আপতন কোণ সমান কি হচ্ছে AON, এটা I এর মান AON, আর প্রতিফলন কোণ কি হবে BON, R এর মান। এই দুটো কোণের ভ্যালু অর্থাৎ মান সমান একই হয়। এটা আমরা সবাই আগে পড়ে আসছি, তো এটা নিয়ে বেশি কিছু বলার নেই, এটা এখানে। রিফ্লেকশনের পরে যে টপিকটা আছে অর্থাৎ প্রতিফলনের পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ অর্থাৎ spherical mirror। নেক্সট টপিক গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ জিনিসটা কি না, আমরা সবাই সমতল দর্পণ দেখেছি। সমতল দর্পণে আলোক রশ্মি প্রতিফলনটা ব্যাখ্যা করলাম কি, এটা যদি একটা সমতল দর্পণ হয় যার এই পাশটা হচ্ছে কি যে কোনো দিয়ে একটা, এই পাশটা হচ্ছে প্রতিফলক তল, আলো কি হয় কোন একটা বিন্দুতে আপতিত হয়, এটা যদি আমরা আর অঙ্কিত অবিলম্ব টানি ঠিক একইভাবে ফিরে যায়। তাহলে এই জিনিসটা যদি হয় সমতল দর্পণ অর্থাৎ এক সমতলে আছে, তাহলে গোলীয় দর্পণ ব্যাপারটা কি হবে না, যদি আমরা কোন একটা গোলক কল্পনা করি, এই গোলকের যদি এইটুকু অংশকে আমরা কেটে নিই, এইটুকু অংশকে যদি কেটে নিই, এইটাকে যদি আমরা মিরর হিসাবে ব্যবহার করি, এই পার্টটা অর্থাৎ এই পার্টটা বা এই পার্টটা যদি মিরর হিসাবে ব্যবহার করি অর্থাৎ দর্পণ হিসাবে ব্যবহার করি, সেটাকে বলা হচ্ছে গোলীয় দর্পণ। অর্থাৎ গোলীয় দর্পণটা কি একটা গোলকের অংশ আর অন্য কিছু নয়, একটা গোলকেরই অংশ, তাকে আমরা দর্পণ হিসাবে ব্যবহার করছি। আবার গোলীয় দর্পণ দু রকমের হয়, একটা হচ্ছে উত্তল দর্পণ আর একটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণ আর অবতল দর্পণটা কি না,
এটা একটা গোলীয় দর্পণের অংশ। এই গোলীয় দর্পণের অংশে যদি প্রতিফলক তল ভিতরের দিকে হয়, এক্ষেত্রে প্রতিফলক তল কি? এইটা প্রতিফলক তল, মানে এখান থেকে আলোক রশ্মি, এটা তো জাস্ট কি করা রয়েছে, তো আলোক রশ্মি এখানে এসে প্রতিফলিত হবে, তাহলে যে দিকটা প্রতিফলক তল সেটাই হচ্ছে ভিতরের দিকে যদি হয় তাহলে সেটা হচ্ছে অবতল দর্পণ। অর্থাৎ এইটাকে আমরা বলতে পারি অবতল দর্পণ, কারণ এক্ষেত্রে এর প্রতিফলক তলটা ভিতরের দিকে। একই রকম ভাবে যদি এই গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রতিফলক তলটা বাইরের দিকে হয়, এটা বাইরের দিক, বাইরের পৃষ্ঠ, যদি বাইরের দিক হয় তাহলে সেটাকে আমরা বলবো উত্তল দর্পণ। বুঝা গেল? প্রতিফলক তল যদি ভিতরের দিকে হয় তাহলে সেটা হবে অবতল দর্পণ, প্রতিফলক তল যদি বাইরের দিকে হয় সেটা হবে উত্তল দর্পণ, অর্থাৎ কনভেক্স আর কনকেভ। এবার গোলীয় দর্পণের বেশ কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। ধরলাম এই গোলীয় দর্পণটা এই গোলকেরই অংশ, এই গোলকের এই অংশটা জাস্ট কেটে এখানে আমি আলাদা করে রেখেছি। এটা কি দর্পণ? অবশ্যই অবতল দর্পণ, কারণ এর প্রতিফলক তলটা কোন দিকে? ভিতরের দিকে। তো গোলীয় দর্পণের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে প্রথম মেরু। মেরু জিনিসটা কি এটা জানতে হবে। না, দর্পণের মধ্যবিন্দুকে, এই যে একটা দর্পণ অবতল দর্পণ, এই অবতল দর্পণের মধ্যবিন্দুটাকে বলা হচ্ছে মেরু। আমি ধরলাম এই পয়েন্টটা, তাহলে নামটা কি? মেরু একে বলা হয়। ইংরেজিতে পোল, তাই জন্য নাম হচ্ছে পি, পি দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাহলে গোলীয় দর্পণের মেরু কি? না, দর্পণের মধ্যবিন্দুকে ওই দর্পণের মেরু বলা হয়। নেক্সট হচ্ছে বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রটা কি? না, এই দর্পণটা, এই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্র কি? সি, তাহলে তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। তার মানে গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকে বলা হয় বক্রতা কেন্দ্র। আমি ধরলাম এই পয়েন্টটা সি। তাহলে এই দর্পণের ক্ষেত্রে বক্রতা কেন্দ্র কি? রেডিয়াস অফ কার্ভেচার সি। 3 নম্বর হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ আর দ্বারা লেখা হয়, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচার ইংরেজি না, সেই জন্য আর দ্বারা লেখা হচ্ছে। তো এটার এই দর্পণটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধটাই এই দর্পণের কি? বক্রতা ব্যাসার্ধ। এক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ কি? এইটা। তাহলে এটা যদি নাম পি হয় তাহলে এই দূরত্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ কি? না, গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর মেরু, এটার মধ্য দিয়ে যদি আমরা এই রেখাটাকে বর্ধিত করে দিই তাহলে যে রেখাটা পাচ্ছি এই রেখাটা, এটা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষ জিনিসটা কি? বক্রতা ব্যাসার্ধ আর মেরু তার মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখা। এটা হচ্ছে প্রধান অক্ষ। এই পয়েন্টটা পি, মেরু, এটা গোলকের কেন্দ্র সি, তার মধ্য দিয়ে অঙ্কিত সরলরেখা, সেটা হচ্ছে প্রধান অক্ষ। ধরলাম এটার আমি নাম দিলাম ইমেজ। এবারে আসছে 19 আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে
দর্পণের উন্মেষটা কি না এম আর এম ড্যাশ এই দুটোর মধ্যে দূরত্বটাকে বলা হচ্ছে উন্মেষ। ঠিক আছে, এম আর এম ড্যাশ দর্পণের যে দুই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যকার দূরত্বকে বলা হচ্ছে দর্পণের উন্মেষ। এটা গেল গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু তথ্য, যেখানে আমরা কি বললাম মেরু, আরেকবার রিপিট করে দিচ্ছি আমি। মেরুটা কি দর্পণের মধ্যবিন্দু, যে আমরা গোলীয় দর্পণটা নিয়েছি তার মধ্যবিন্দুকে বলা হচ্ছে মেরু। বক্রতা কেন্দ্র কি না ওই গোলীয় দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রকেই বলা হয় বক্রতা কেন্দ্র। বক্রতা ব্যাসার্ধ কি মেরু আর বক্রতা কেন্দ্র এদের মধ্যে দূরত্ব, সেটাকে বলা হচ্ছে পিসি। এই দূরত্বটাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। প্রধান অক্ষ কি বক্রতা কেন্দ্র আর মেরু দুটো পয়েন্টের মধ্যে দিয়ে অঙ্কিত সরলরেখা। তারপরে উন্মেষ দর্পণের দুই প্রান্তের মধ্যকার দূরত্ব, সেটা হচ্ছে উন্মেষ। এবার আসছি দুটো মেন টপিক, যেটা হচ্ছে ফোকাস। দর্পণের ফোকাস বলতে আমরা কি বুঝি? তো এটা আমরা কি দর্পণ, এটা উত্তল দর্পণ আর এটা হচ্ছে অবতল দর্পণ। ফোকাসটা কি না উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল ভাবে আগত আলোকরশ্মিগুচ্ছ যখন প্রতিফলিত হয়ে কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, বা অবতল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস। ব্যাপারটা কি উত্তল দর্পণের ক্ষেত্রে রশ্মি কি আপতিত হয়ে ফিরে যাচ্ছে, প্রতিফলিত হয়, এখানে আপতিত হয়ে ফিরে যাচ্ছে, এগুলো তো ডাইভার্স হয়ে যাচ্ছে, এরা আর কখনো মিলবে না। কিন্তু যদি আমরা পিছন দিকে বাড়িয়ে দিই, দেখবো যে এই পয়েন্ট থেকে রশ্মিগুলো কি মিলেছে বলে মনে হচ্ছে। তো ওই জন্য এই পয়েন্টটাকে বলা হয় উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস। আর অবতল দর্পণের ক্ষেত্রে কি হয় না অবতল দর্পণের ক্ষেত্রে রশ্মি আপতিত হয়ে একটা নির্দিষ্ট আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হচ্ছে এফ, তাহলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ফোকাস, মুখ্য ফোকাস। অর্থাৎ মুখ্য ফোকাস দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাস। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয় না একটা নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, আর অবতল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এবার দর্পণের
তাহলে ফোকাসটা বোঝা গেল। ফোকাসটা আমরা লিখছি এফ পয়েন্ট দিয়ে। তো দর্পণের মেরু ও ফোকাস এই দুটোর মধ্যে দূরত্বকে বলা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তাহলে ফোকাস দৈর্ঘ্যটা কি? ফোকাস দৈর্ঘ্য যদি আমরা f দ্বারা লিখি, স্মল হাতের f, ফোকাস দৈর্ঘ্যটা হচ্ছে f সমান p আর f, অর্থাৎ দর্পণের মেরু আর মুখ্য ফোকাস এই দুটোর মধ্যে দূরত্বটাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। এটা আমরা আগে পড়ে আসছি, তো এখানে আমার এমন কিছু বলার নেই। নেক্সট যেটা পড়ানো হবে সেই টপিকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সাইন চিহ্নের রীতি। অর্থাৎ দর্পণের ক্ষেত্রে, লাইটের ক্ষেত্রে, লাইটের দর্পণের ক্ষেত্রে অর্থাৎ মিররের ক্ষেত্রে সাইনটা খুব ইম্পর্টেন্ট। তো চিহ্নটা কি হবে, কোন দিকটা পজিটিভ কোন দিকটা নেগেটিভ, যেটা আমরা আগে পড়ি, এতদূর পর্যন্ত পড়ে আসছিলাম। গোলীয় দর্পণ পদ্ধতি, গোলীয় দর্পণের মেরু কোনটা, মুখ্য ফোকাস কি, প্রধান অক্ষ কি, বক্রতা ব্যাসার্ধ কি, বক্রতা কেন্দ্র কি, এগুলো জেনে এসেছিলাম, কিন্তু চিহ্নের রীতিটা জেনে আসেনি। তো এটা আমাদেরকে শিখতে হবে। তো চিহ্নের রীতি যেটা প্রধান, যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে দূরত্ব মাপা হবে কোথা থেকে, মেরু থেকে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি একটা দর্পণ হয়, দর্পণের এই পয়েন্টটা মেরু পি, সমস্ত ক্ষেত্রে সমস্ত দূরত্ব অর্থাৎ ফোকাস দূরত্ব, বস্তুর দূরত্ব, প্রতিবিম্বের দূরত্ব, সবকিছু মেজারমেন্ট অর্থাৎ মাপা হবে মেরু দিয়ে। তাহলে ফার্স্ট ল, যে সমস্ত সমস্ত দূরত্ব মেরু থেকে নির্ণয় করতে হবে। অর্থাৎ যা কিছু জিনিস মাপা হবে সব মেরু থেকে। এবারে আসছে নেক্সট টপিক, এটা ভাইটাল। ধরলাম এখানে আমার বস্তু লেখা রয়েছে, এটা প্রধান অক্ষ লেন্সের, এটা সরি এটা দর্পণ লেন্স না, দর্পণের এটা প্রধান অক্ষ, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস, আর এটা হচ্ছে মেরু। ফার্স্ট সেকেন্ড যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সবসময় ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে ইজ অলওয়েজ পজিটিভ। অর্থাৎ আপতিত রশ্মি যে দিকে যাবে সেই দিকটা সবসময় পজিটিভ হবে। ধরলাম যেহেতু বস্তু এখানে, তাহলে আপতিত রশ্মি কোন দিকে হবে, জেনারেলি এই দিকে হবে, রাইট সাইড, ডান দিক বরাবর হবে। যেহেতু বস্তু এখানে,
তাহলে বস্তু থেকেই তো রশ্মিটা যাবে দর্পণে, তো কোন দিকে যাবে? এদিক বরাবর যাবে, অর্থাৎ ডান দিক। তাহলে এক্ষেত্রে রাইট সাইড বরাবর কি হবে? পজিটিভ, আর বাদ বাকি সাইডটা নেগেটিভ। বোঝা গেল? রাইট সাইডটা হবে পজিটিভ এবং বাদ বাকি এই সাইডটা হবে নেগেটিভ। তাহলে সেকেন্ড পয়েন্টটা খুব ভাইটাল। কি বললাম? ডিরেকশন অফ ইনসিডেন্ট রে, আপতিত রশ্মির দিক সবসময় হবে পজিটিভ, ঠিক আছে? আর বাদ বাকিটা হবে নেগেটিভ। তাহলে এক্ষেত্রে বস্তুর দূরত্ব, বস্তু যদি 15 সেমি মেরু থেকে দূরে থাকে, তাহলে বস্তু দূরত্ব কি হবে? আমি কি বলেছি যে ইনসিডেন্ট রে অর্থাৎ আপতিত রশ্মি যে দিকটা যাবে সেদিকটা পজিটিভ, অর্থাৎ এই দিকটা পজিটিভ। আর দূরত্ব সময় মেজার করতে হবে মেরু থেকে, অর্থাৎ এই পয়েন্ট থেকে। তাহলে বস্তুর দূরত্ব হবে -15 সেমি। আচ্ছা, রিপিট এগেন। আপতিত রশ্মির দিক সবসময় পজিটিভ হবে। আপতিত রশ্মি কোনটা দিয়ে যাবে? বস্তু থেকে যাবে। বস্তু যদি এখানে রাখা হয় তাহলে এই দিকটা হবে পজিটিভ, অর্থাৎ রাইট ডান দিক, সেটা হচ্ছে পজিটিভ। আর যে কোনো জিনিস মেজার করতে হবে মেরু থেকে। মেরু থেকে বস্তুর দূরত্ব কি? এই দিকে মেজার করতে হচ্ছে, বাম দিকে, অর্থাৎ ডিরেকশন চেঞ্জ, তার মানে নেগেটিভ। বোঝা গেল? একটু আগে আমরা ফোকাস বের করেছিলাম, ফোকাসের জন্য যে দুটো ছবি এঁকেছিলাম, রিপিট করছি ছবি আঁকাটা। তাহলে এটা কি লেন্স? উত্তর লেন্স, আর এটা আবর্তন লেন্স। তো এক্ষেত্রে ফোকাস PF, ফোকাস দৈর্ঘ্য, আর এক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য PF সমান F। তাহলে এক্ষেত্রে ফোকাস দূরত্বটা চিহ্ন কি হবে? আগেই বলেছি যে আপতিত রশ্মি যে দিকটা যাবে সেদিকটা পজিটিভ। আপতিত রশ্মি এক্ষেত্রে কোন দিকে গেছে? ডান দিক বরাবর, তাহলে এই দিকটা হলো পজিটিভ, দিস সাইড ইজ পজিটিভ। আর সবসময় যে কোনো জিনিস নির্ণয় করতে হবে কি? মেরু থেকে। তো মেরু থেকে ফোকাস দূরত্ব P থেকে কোন দিকে যেতে হচ্ছে? ডান দিক বরাবর, সেম সাইড, দ্যাটস মিন F ইজ পজিটিভ। বোঝা গেল? আপতিত রশ্মি যে দিক বরাবর যাবে সেই দিকটা পজিটিভ। এক্ষেত্রে ডান দিক বরাবর যাচ্ছে, তাহলে এই বরাবর পজিটিভ হবে এবং বাম দিক বরাবর নেগেটিভ হবে। যেহেতু মেরু থেকে ফোকাস দূরত্ব P থেকে F কি বরাবর যাচ্ছে?
ডান দিক বরাবর যাচ্ছে, তাহলে এক্ষেত্রে ফোকাস দূরত্বটা হচ্ছে পজিটিভ। এটা কোন লেন্সের ক্ষেত্রে? উত্তর লেন্স। সেম জিনিস, এটা অবতল লেন্স। এক্ষেত্রে রশ্মি, আপত্তি রশ্মি কোন দিকে যাচ্ছে? ডান দিক বরাবর যাচ্ছে। দ্যাট মিন দিস সাইড ইজ পজিটিভ, দিস সাইড। এক্ষেত্রে ফোকাস এখানে অবস্থিত থাকে, মেরু থেকে কোন দিকে? বাম দিক বরাবর যাচ্ছে, অপোজিট ডিরেকশন। তাহলে এক্ষেত্রে ফোকাস দূরত্ব হবে নেগেটিভ অবতল লেন্সের ক্ষেত্রে। তাহলে রিপিট করছি আরেকবার, যেহেতু এক্ষেত্রে আপতিত রশ্মি